প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস চলে এসেছি তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্রের পার্ট 4 নিয়ে, যেখানে আমরা ওহমের সূত্র, রোধ এবং রোধের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব সম্পর্কে আলোচনা করবো এই ক্লাসে। সেইটা অনেক সহজ আর মজার সাথে। তাই 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 চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে টপিক। দাদা দেখো ভাই, একটি ধাতব পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার প্রবাহ মাত্রার মধ্যে যে সম্পর্ক, সেটি নির্ণয় করেন জার্মান বিজ্ঞানী গিওর্গ জিমন ওহম 1826 খ্রিস্টাব্দে। এবং তিনি ওই পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার মধ্যে থাকা সম্পর্কটিকে একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন, যে সূত্রটিকে আমরা ওহমের সূত্র নামে জানি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের ওহমের সূত্রের বিবৃতিটি কি বলে। দেখো ভাই, ওহমের সূত্র বলছে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। কি বলছে? যদি আমরা কোনো একটা পরিবাহী নিই এবং সেই পরিবাহীটি যদি আমরা তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থার পরিবর্তন না করি, অপরিবর্তিত থাকে, কি তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা বলতে রাসায়নিক অবস্থা বা যান্ত্রিক অবস্থা, যে কোনো অবস্থা, ঠিক আছে? মানে কি, আমরা যদি একটা পরিবাহী নিই এবং সেই পরিবাহীর যদি তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থার পরিবর্তন না করি, তাহলে আমাদের সেই পরিবাহীর প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। বুঝতে পেরেছো? আশা করি আর কোনো প্রবলেম নাই। যদি কোথাও কোনো রকম ক্লাসের মধ্যে প্রবলেম হয়, প্লিজ কমেন্ট আমাকে জানাও, কারণ পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্য। তাই কি বিনা দ্বিধায় আরামসে কমেন্ট আমাকে জানাও কোথায় ডাউট হচ্ছে, কোথায় তোমার প্রবলেমটা হচ্ছে। ওকে, চলো ভাই, চলো 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 এরপর আরো কয়েকটা বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। তাহলে কি জানলাম? যদি আমরা একটা পরিবাহিনী এবং সেটা একটা ধাতব পরিবাহী, কি ধাতব পরিবাহী, যদি আমরা একটা ধাতব পরিবাহী নিই এবং সেই ধাতব পরিবাহীটা যদি আমরা তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থার পরিবর্তন না করি, তাহলে সে ধাতব পরিবাহীটার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের যে বিভব প্রভেদ তার সমানুপাতিক হয়। মানে আমরা আমাদের ওহমের সূত্র থেকে কি পাচ্ছি? আমাদের একটি ধাতব পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং সেই ধাতব পরিবাহীটির মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার মধ্যে আমরা সম্পর্কটি পাচ্ছি। এবং এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমরা যদি একটা ধাতব পরিবাহী নিই, আমরা যদি একটা ধাতব পরিবাহিনী এবং সেই ধাতব পরিবাহীটার যদি তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, কোন রকমের পরিবর্তন না হয়, তাহলে সেই পরিবাহীটার মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা আয় হলে এবং আমাদের এই পরিবাহীটার দুই প্রান্তের বিভব প্রভেদ বা দুই প্রান্তের বিভব যদি ভি এ এবং ভি হয়, তাহলে আমরা আমাদের ওহমের সূত্র থেকে বলতে পারি কি, from Ohm's law we are say that I সমানুপাতিক ভি এ মাইনাস ভি বি, যদি এখানে আমাদের ভি এ গ্রেটার দেন ভিবি হয় তবে। এটা বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে আমাদের গাণিতিক রূপ, ঠিক আছে? তাহলে আমরা কি, আমরা যদি একটা পরিবাহী নিই, ঠিক আছে, এবং সেই পরিবাহীটা যদি তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থার পরিবর্তন না হয়, যদি তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, এবং সেই পরিবাহীটার দুটি প্রান্ত যদি হয় এ এবং বি, এবং আমাদের এই এ প্রান্তের বিভব যদি ভি এ হয় এবং বি প্রান্তের বিভব যদি ভি বি হয়,
আর এখানে যদি আমাদের ভি এ বেশি হয় ভিবির থেকে, তাহলে কি বলতে পারি আমাদের প্রবাহ মাত্রার অভিমুখ কোন দিকে হবে? অফকোর্স এই ভি এ থেকে ভিবির দিকে হবে, উচ্চ থেকে নিম্নের দিকে হবে, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা কোনো একটা ধাতব পরিবাহী নিই এবং সেই ধাতব পরিবাহীটার যদি তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থার পরিবর্তন না হয় বা অপরিবর্তিত থাকে, তাহলে আমাদের সেই ধাতব পরিবাহীটার দুই প্রান্তের বিভব প্রভেদ আমাদের ওই পরিবাহীর প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হয়। মানে বলতে পারি আই সমানুপাতিক, কি বলতে পারি, ভি এ মাইনাস ভিবি, ঠিক কিনা? আমাদের ভি এ হচ্ছে বিভব, ভিবি হচ্ছে বিভব, আর বিভব প্রভেদ কি রে? বিভব প্রভেদ কোনটা হবে? অফকোর্স তাদের মধ্যে পার্থক্য, বিভব পার্থক্য বা বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স, এটা হচ্ছে কি ভি এ মাইনাস ভিবি। কারণ কি ভি এ হচ্ছে গ্রেটার দেন ভিবি থেকে। ওকে, বুঝতে পেরেছো? আশা করি আর কোথাও কোনো প্রবলেম নাই। তাহলে আবার বলছি, আমাদের একটা ধাতব পরিবাহীর দুই প্রান্তে যে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা, তাদের মধ্যে একটি সম্পর্ক নির্ণয় করেন আমাদের জার্মান বৈজ্ঞানিক গিয়র্গ সিমন ওহম 1826 খ্রিস্টাব্দে, এবং তিনি সেটিকে একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন। সেই সূত্রটি বলছে যে যদি কোনো একটা ধাতব পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থার পরিবর্তন না হয় বা অপরিবর্তিত থাকে, তাহলে সেই পরিবাহীর প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। এটাই বলছে আমাদের ওহমের সূত্র, আর এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। আচ্ছা, একটা প্রবলেম আছে, মানে প্রবলেম নেই, আমরা যদি আমাদের এই যে আছে ভি এ মাইনাস ভিবি যেটা আছে, ঠিক আছে, মানে কি আমাদের এই যেটা পরিবাহী ধাতব পরিবাহী আছে, এবার সেই ধাতব পরিবাহীটার বিভব প্রভেদ হচ্ছে কি ভি এ মাইনাস ভিবি। তো যদি আমাদের ভি এ মাইনাস ভিবি সমান আমরা ভি ধরে নিই, তাহলে কি বলতে পারি যে ভি সমানুপাতিক, ভি বলতে পারি কিনা আমরা আই সমানুপাতিক ভি বলতে পারি কিনা? অফকোর্স বলতে পারি, পারে কিনা? যদি আমরা এই ভি এ মাইনাস ভিবি সমান ভি ধরে নিই, মানে মনে করো যে আমাদের ভি এ মাইনাস ভিবি যে বিভব প্রভেদ সেটা আমাদের ভি হচ্ছে, তাহলে বলতে পারি কি যে ভি সমানুপাতিক ভি, আই সমানুপাতিক ভি বলতে পারি নিশ্চয়, যেখানে আই হচ্ছে কি আমাদের প্রবাহ মাত্রা এবং ভি হচ্ছে কি আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স। আর আরেকটা কথা মাথায় রাখো, যদি কোথাও বলা হয় না যে আমরা একটা ধাতব পরিবাহী নিয়েছি এবং সেই ধাতব পরিবাহীটার তাপমাত্রার পরিবর্তন হয়েই চলেছে বা অন্যান্য ভৌত অবস্থার পরিবর্তন হয়েই চলেছে, তাহলে সেই পরিবাহীটার প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক কি হবে? তাহলে কি বলবো? কখনোই হবে না। হবে না, কখনোই হবে না। তার জন্যই তো আমাদের ওহম পরিষ্কার করে বলে দিয়েছে যে যদি আমরা কোনো একটা ধাতব পরিবাহী নিই এবং সেই ধাতব পরিবাহীটা যদি টেম্পারেচার বা তাপমাত্রার কোন রকম পরিবর্তন না হয়, অর্থাৎ কি তাপমাত্রা ধ্রুবক, আমাদের ধাতব পরিবাহীটার অন্যান্য ভৌত অবস্থা ওগুলাও ধ্রুবক। আবার বলছি, যখনই কোনো একটা ধাতব পরিবাহী আমরা নেব এবং সেই ধাতব পরিবাহীটার যদি তাপমাত্রার পরিবর্তন না হয় এবং অন্যান্য ভৌত অবস্থার পরিবর্তন না হয়, তবে কিন্তু আমাদের একটা ধাতব পরিবাহীর প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। আমাদের কোন পরিবাহীর প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়, এটা মাথায় রাখবে। এটাই হচ্ছে ওহমের সূত্র। তাহলে আমাদের একটা ধাতব পরিবাহীতে ওহমের সূত্র তখনই প্রযোজ্য হয় যখন সেই ধাতব পরিবাহীটার তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থার কোন রকম পরিবর্তন হয় না। যদি তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থার পরিবর্তন হয়, তাহলে আমাদের ওহমের সূত্রটি সেখানে কিন্তু প্রযোজ্য হবে না। কেন পড়লাম এত ঘুরাই ফিরাই? তার কারণ আছে। আমাদের ওহমের সূত্রটা নিট জেই যে কোনো এক্সাম, প্রত্যেকটা এক্সামে কিন্তু আসে একটা হলো কোয়েশ্চেন, আর বোর্ড এক্সামেও একটা না একটা কোয়েশ্চেন কিন্তু আসবে। তার জন্য আমি ঘুরাই ফিরাই বললাম যাতে কি আগে পেছনে কোন রকম সমস্যা না থাকে আমাদের। আমি জানি এখানে 100% আমাদের ওহমের সূত্রটিকে কিন্তু আমরা মুখস্থ করে ফেলেছি, ঠিক না?
অফকোর্স মেরে ভাই। তো চলো এরপর আমাদের ওহমের সূত্রের গাণিতিক রূপটিকে আমরা প্রকাশ করে থাকি এবং সেখান থেকে আমরা একটা বিশেষ ভৌত রাশি পাবো, সেটা হচ্ছে আমাদের রোধ। তাহলে রোধ কি জিনিস সেই সম্পর্কে আমরা এবারে বুঝবো। ওকে, মানে কি, চলো দেখে নেওয়া যাক প্রথমে যে আমাদের ওহমের সূত্রের গাণিতিক রূপটি আসলে কি রকম হয়, তারপরে সেখান থেকে আমরা রোধ খুঁজে পাচ্ছি কিনা সেটা দেখবো। আর হ্যাঁ, বেশি বিরক্ত লাগছে নাকি? যদি বেশি বিরক্তিকর ক্লাসটা মনে হয় তো প্লিজ কমেন্ট আমাকে জানাও, কারণ পরবর্তী ক্লাসে যাতে আর বিরক্তিকর সৃষ্টি না হয় পরিবেশটা, সেই ধ্যানটা আমি রাখবো। ওকে, চলো ভাই। আর ঘুম তো এখানে নিশ্চয়ই পাবে না, কারণ আমি যে চিল্লাই তাতে ঘুমের তো কোনো চান্স নাই মনে হয় আমার। ওকে, চলো তাহলে চলো দেখতে পেলাম কি, যে যদি তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থার পরিবর্তন না হয় তাহলে কোন পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ তার প্রবাহ মাত্রার সমানুপাতিক হয় বা প্রবাহ মাত্রা তার বিভব প্রভেদের সমানুপাতিক হয়। সিম্পল জিনিস। ওকে, কি নিয়েছি? তাহলে মনে করো যে আমরা একটা ধাতব পরিবাহী নিয়েছি এবং সেই ধাতব পরিবাহীটার তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত অবস্থায় আছে, মানে কোন রকম পরিবর্তন হয় না। এখন যদি আমাদের ধাতব পরিবাহীটার দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এ এবং ভিবি হয়, আর এখানে যদি আমাদের ভি এ গ্রেটার দেন ভিবি হয়, মানে ভি আছে উচ্চ বিভব প্রভেদ, উচ্চ বিভব আছে ভিতে, এতে, এবং বিতে আছে নিম্ন বিভব বা নিম্ন বিভব বা নিম্ন। ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তো আমরা একটা ধাতব পরিবাহী নিয়েছি এবং সেই ধাতব পরিবাহীটার তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থার অপরিবর্তন বা অপরিবর্তিত অবস্থায় আছে, এবং সেই ধাতব পরিবাহীটার দুই প্রান্তের বিভব যদি ভি এ এবং ভিবি হয়, আর ভি এ যদি উচ্চ হয় এবং ভিবি যদি নিম্ন হয়, তাহলে বলতে পারি কি যে ভি এ থেকে ভিবির দিকে আমাদের প্রবাহ মাত্রা আই যাবে, মানে তড়িৎ প্রবাহিত হবে উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে। ঠিক আছে কিনা? একদম ঠিক। তাহলে এখন আমাদের ওহমের সূত্র অনুসারে আমরা এখানে পরিষ্কার বলতে পারি, কি বলতে পারি দাদা? ওহমের সূত্র থেকে আমরা এখানে বলতে পারি আমাদের প্রবাহ মাত্রা সমানুপাতিক হবে আমাদের দুই প্রান্তের বিভব প্রভেদের, ভি এ মাইনাস ভিবি। আর এখন যদি আমরা আমাদের এই ভি এ মাইনাস ভিবি সমান ভি ধরে নিই, তাহলে আমরা এখানে বলতে পারি যে আই সমানুপাতিক ভি। আর এখন যদি আমরা আমাদের এই সমানুপাতিকটিকে উঠাই, আমরা সমান করতে চাই, তাহলে আমাদের কাছে একটা ধ্রুবক আছে, যেটা হচ্ছে কি আই সমান আর ভি। বা এখানে আমরা বলতে পারি কি, বা এখানে আমরা পরিষ্কার বলতে পারি কি দাদা, এখানে আমরা পরিষ্কার একটা কথা বলতে পারি, যেটা হচ্ছে আমাদের কি হুম ওকে, ওয়েট ওয়েট ওয়েট। তাহলে আমরা যদি এখানে একটা লিখি যে ভি সমানুপাতিক ভি এ মাইনাস ভি সমান ভি হচ্ছে এবং আই সমানুপাতিক আমাদের ভি হয়, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস বলতে পারি। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। দেখো কি হচ্ছে আমাদের এই যে এটা আছে যে একটা পরিবাহীর প্রবাহ মাত্রা তার বিভব প্রভেদের সমানুপাতিক হয়। ঠিক আছে, একটা ধাতব পরিবাহী নিয়েছি, এবার সেই ধাতব পরিবাহীটা যে প্রবাহ মাত্রা সেটা কি হয়, দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। মানে আমরা এটাকে ঠিক এইভাবে লিখতে পারি, কি বলতো, যে আই সমানুপাতিক ভি, বা আমরা এটা লিখতে পারি কি ভি সমানুপাতিক আই। লিখতে পারি কিনা? অফকোর্স লিখতে পারি। কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা কিন্তু আমাদের নাই। ওকে ঠিক আছে। বা আমরা এখানে বলতে পারি কি দাদা, আমরা এখানে বলতে পারি যে আমরা যখনই আমাদের কি সমানুপাতিক চিহ্নটিকে হাঁটাই, আমরা একটা সমান নিয়ে আসবো, তখন আমাদের কাছে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা হচ্ছে আমাদের আর। ঠিক আছে, বা এখানে আমরা বলতে পারি ভি বাই আই সমান আর, এটা আমরা বলতে পারি কিনা? আর এই আর হচ্ছে একটা কি ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এইটা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক। আর এই সমানুপাতিক ধ্রুবক আরটিকে বলা হয় আমাদের কোন পরিবাহীর রোধ বা রেসিস্ট্যান্স। এটা মাথার মধ্যে রাখবে, এই ধ্রুবক আর কে ওই পরিবাহীর রোধ বলা হয়, এটা মাথার মধ্যে রাখবে। আর এটাই হচ্ছে আমাদের গাণিতিক রূপ,
এটা হচ্ছে কি আমাদের অহমের গাণিতিক রূপ। এটাকেও বলতে পারি গাণিতিক রূপ, বা আমরা এটাও বলতে পারি কি দাদা, আমরা গাণিতিক রূপে এটাকেও বলতে পারি। আবার আমরা বলতে পারি ভি সমান আই আর, এটাও বলতে পারি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার আমরা বলতে পারি আই সমান কি, আই সমান আবার আমরা বলতে পারি আমাদের ভি বাই আর। এটা হচ্ছে কি আমাদের 3 নম্বর সমীকরণ, বা এটা হচ্ছে আমাদের অহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে বলতে পারি কি যে আমরা আমাদের অহমের সূত্রের গাণিতিক রূপটি হচ্ছে কি ভি বাই আই সমান আর, আর হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যাকে আমরা ওই পরিবাহীটির রোধ বলে থাকি। তাহলে আমাদের যদি কথা বলা হয় যে ওহমের সূত্রের গাণিতিক রূপটি লেখো, তাহলে আমরা এই ফর্মুলাটি লিখলে কোনো সমস্যা নাই, এই ফর্মুলাটি লিখলে কোনো সমস্যা নাই, আর এই ফর্মুলাটি লিখলে কোনো সম্পর্ক নাই। আমরা 1 নম্বর সমীকরণ থেকে আমরা রোধের মানটা বার করতে পারি, 2 নম্বর সমীকরণ থেকে আমরা বিভব প্রভেদের মানটা বার করতে পারি, আবার 3 নম্বর সমীকরণ থেকে আমরা আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার যে মান সেটাকে আমরা নির্ণয় করতে পারি। সিম্পল জিনিস কিনা? অফকোর্স। তাহলে যদি আমাদের এখন এই ওহমের সূত্রের গাণিতিক রূপটি সম্পর্কে কোথাও কোনো সমস্যা থাকে বা ডাউট থেকে যায়, প্লিজ কমেন্ট আমাকে জানাতে কিন্তু ভুলে যাও না। ওকে, তাহলে কি আমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই 3টা সমীকরণই হচ্ছে আমাদের ওহমের সূত্রের গাণিতিক রূপ। আর আমরা আমাদের ওহমের সূত্র থেকে কিন্তু আমরা একটা ভৌত রাশি পেয়েছি, যেটা হচ্ছে আর, এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আর এই সমানুপাতিক ধ্রুবকটিকে বলা হয় আমাদের ধাতব পরিবাহীটির রোধ। বুঝতে পেরেছো? মানে কি বি হচ্ছে আমাদের ধাতব পরিবাহীটার দুই প্রান্তের বিভব প্রভেদ, আই হচ্ছে আমাদের এই ধাতব পরিবাহীটির প্রবাহ মাত্রা, এবং আর হচ্ছে এই ধাতব পরিবাহীটার মধ্যে রোধ। এই রোধ কি জিনিস সেই সম্পর্কে চলো একটু বুঝে নেওয়া যাক। আর এই রোধটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট জিনিস। যত বেশি একটা পরিবাহীর রোধ কম হবে, ততই সেই পরিবাহীটার মধ্যে দিয়ে কারেন্ট বেশি করে ফলো করতে পারবে। মানে আমরা যে তড়িৎ বর্তনী বা আমরা ঘরে যে কারেন্ট তার লাগাইছি, সেই তারগুলো হচ্ছে কি একটা পরিবাহী, এবং সেই পরিবাহীটার মধ্যে আমাদের একটা বিশেষ ধর্ম থাকে, সেই ধর্মটিকে বলা হয় রোধ। এবং রোধ মানে কি, রোধ কর, রোধ মানে হচ্ছে বাধা বা আটকানো। তার জন্য আমাদের এটিকে রোধ বলা হয়। কেন বলা হয় রোধ, সেই সম্পর্কে চলো এরপর বুঝে নেওয়া যাক। মানে এবার আমরা রোধ সম্পর্কে জানবো। ওকে, চলো ভাই। আরেকটা কথা দেখো ভাই, আমাদের এই যে পরিবাহী আছে, ঠিক আছে, তো যদি বলা হয় যে পরিবাহীকে ইংরেজিতে কি বলা হয়, তো পরিবাহীকে ইংরেজিতে বলা হয় কন্ডাক্টর। কি বলা হয়? কন্ডাক্টর। ঠিক আছে, ঠিক তেমনি কোন একটা ভাষাতে আমাদের পরিবাহীকে বলা হয় রোধক। কি বলা হয়? রোধক। কারণ কি, কারণ আমাদের প্রত্যেকটা পরিবাহীতে একটা বিশেষ ধর্ম থাকে, এবং সেই বিশেষ ধর্মটি হচ্ছে রোধ। মানে প্রত্যেকটা পরিবাহীতে আমাদের কিছু না কিছু রোধ থাকে, তার জন্য হয়তো বলতে পারো যে আমাদের একটা পরিবাহীকে রোধক বলা হয়। মানে যে কোনো পরিবাহী, যদি আমি একটা যে কোনো পরিবাহী নিয়ে আসি, আর পরিবাহী সবাই জানি যে কোনটা পরিবাহী কোনটা, ঠিক আছে না? একদম ঠিক। তাহলে আমরা বলতে পারি যে আমাদের পরিবাহীর আরেক নাম হচ্ছে রোধক। কিন্তু আমরা আমাদের তড়িৎ বর্তনীতে আমরা যে সমস্ত পরিবাহীকে লাগাবো, সেই সমস্ত পরিবাহীকে আমরা রোধক বলবো। মানে যদি আমরা এখন একটা পরিবাহী নিয়ে আসি, এবং সেই পরিবাহীটা যদি কোনো তড়িৎ বর্তনীতে যুক্ত না থাকে, তখন কিন্তু আমরা সেই পরিবাহীটাকে রোধক বলবো না। যখন আমাদের এই পরিবাহীটাকে আমরা একটা তড়িৎ বর্তনীতে কানেক্টেড বা যুক্ত করে দেব, তখন সেই পরিবাহীটাকে আমরা রোধক বলবো। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? আশা করি বুঝতে পেরেছো। আবার আরেকটা কথা, আমরা যদি কোনো একটা পরিবাহী টানি, ঠিক আছে, এবং সেই পরিবাহীটাকে যদি আমরা একটা তড়িৎ বর্তনীতে কানেক্টেড করি, তো সেই তড়িৎ বর্তনীতে কানেক্টেড থাকা আমাদের এই পরিবাহীটিকে আমরা রোধক বলতে পারি, নিশ্চয়ই বলতে পারি। এবং সেই রোধকটিকে আমরা কখনো কখনো শর্ট টার্মে রোধ বলে থাকি। বুঝতে পেরেছো তো? মানে রোধ মানে কি বিশেষ ধর্মটি নয়, আমরা এই রোধকটিকে কখনো কখনো রোধ বলে থাকি, এটা মাথার মধ্যে রাখবে। ওকে, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো এরপর লাস্ট বারের মতো আমরা রিভিশন করে দিই আমাদের ওহমের সূত্রটিকে। কি বলছে ওহমের সূত্র? বলছে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা
অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। এবং আমরা দেখলাম যে যদি আমাদের কোন একটা পরিবাহী আমরা নিই, একটা ধাতব পরিবাহী, এবার সেই ধাতব পরিবাহীটা যদি তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থার পরিবর্তন না করি এবং আমাদের সেই ধাতব পরিবাহীটা যদি দুই প্রান্তের বিভব প্রভেদ ভি হয় বা ভি আমরা ধরে নিই এবং তার প্রবাহমাত্রা যদি আমরা আই ধরে নিই, তাহলে বলতে পারি কি আই সমানুপাতিক ভি বা ভি সমানুপাতিক আই। এখন যদি আমরা আমাদের সমানুপাতিক দিকে হাঁটাই, আমরা সমান করতে চাই, তাহলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয়। সেই ধ্রুবকটা হচ্ছে আমাদের আর, এবং আমরা এই আর কে আমাদের ওই পরিবাহীটা রোধ বা রেসিস্ট্যান্স বলে থাকি। বুঝতে পেরেছো? অফকোর্স। এবং আমরা এখান থেকে তিনটি ফর্মুলা পাচ্ছি বা তিনটি আমরা সমীকরণ পাচ্ছি। ভি বাই আই সমান আর 1 নম্বর সমীকরণ, ভি সমান আই আর 2 নম্বর সমীকরণ, এবং আই সমান ভি বাই আর 3 নম্বর সমীকরণ। আর এই তিনটি সমীকরণকে আমরা আমাদের ওহমের সূত্র বলে থাকি। এত পর্যন্ত আশা করি কোনো সমস্যা নেই। এরপরে আমরা আমাদের এই আর এর সম্পর্কে জানবো, এই সমানুপাতিক ধ্রুবক যাকে আমরা ওই পরিবাহীটা রোধ বলছি। ওকে, তো চলো এবার রোধ সম্পর্কে বুঝে নেওয়া যাক। আচ্ছা, আমি কি বেশি কথা বলছি? যদি বেশি কথা বলি না, প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও। ওকে, বিরক্ত হওয়ার কোনো ব্যাপার নেই, আমি পরের বার থেকে কম কথা বলবো। কিন্তু আমার বেশি কথা বলার কারণটা এটা হচ্ছে যে আমরা যাতে কোন রকম ডাউট না রাখি, আগে পেছে সমস্ত রকম ডাউট যাতে আমরা পরিষ্কার করে ক্লিয়ার করতে পারি, তার জন্য আমি ঘুরায় ফেরায় বারবার করে বলি, কারণ আমাদের এই ক্লাসটা একবার দেখবো সারা জীবন মনে রাখবো আমাদের এই বিষয়গুলো। ओके, चलो चलिए 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 फिर चलते हैं। रोध क्या है? रोध तो बोल दिया, रोध करो बंद करो बाधा दाओ, মানে বঙ্গ ভঙ্গ, আরে বঙ্গ ভঙ্গ, আরে বাদ দাও, ইতিহাস কে যাচ্ছে না, ইতিহাস কে যাচ্ছে না। ওকে, রোধ করো মানে বাধা দাও, রোধ মানে বাধা, মানে আমাদের এই আরটা যাকে আমরা সমানুপাতিক ধ্রুবক বলছি, তাকে কোথাও না কোথাও আমাদের মানে কোথাও না কোথাও আমাদের রোধটি বাধা সৃষ্টি করে। এবার কোথায় বাধা সৃষ্টি করে সেই সম্পর্কে চলে বুঝতে हैं। रेसिस्टेंस রোধ, দেখো চলিয়ে দেখতে হ্যাঁ। তো দেখো ভাই, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের একটা ধাতব পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয় এবং আমাদের সেই ধাতব পরিবাহীটার মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে আমরা এখানে দেখলাম যে আই বাই ভি সমান হচ্ছে আমাদের আর, মানে আই বাই ভি সমান হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক আর, যাকে আমরা বলে থাকছি আমাদের রোধ। ঠিক কিনা? অফকোর্স ঠিক। এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। আবার আমরা এটা দেখলাম ভি সমান আই আর, এটা ছিল আমাদের 2 নম্বর সমীকরণ। এই প্রত্যেকটা হচ্ছে কি ওহমের সূত্রের রূপ। ঠিক তো? একদম ঠিক। আর একটা দেখলাম আমরা, কি দেখলাম আই সমান ভি বাই আর, দেখলাম কিনা? আর এইখানে আছে মজাটা, এইখানেই তো আমাদের বোঝাটা আছে দাদা। এই ফর্মুলা থেকে আমরা তখন বুঝবো কি বুঝবো সেই সম্পর্কে চলো বুঝাই যাক। ওকে, চলো দাদা। দেখো ভাই, আমরা আমাদের পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ ভি যদি আমরা এখান থেকে বলতে পারি ভি সমান ভি বাই আর, এখান থেকে পরিষ্কার বলো, যদি আমাদের কোন একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি যদি আমাদের স্থির থাকে, কি থাকে? স্থির থাকে, মানে কোন রকম পরিবর্তন না হয়, কোন রকম যদি পরিবর্তন না হয়, তাহলে আমাদের এই যে সমানুপাতিক ধ্রুবক রোধ বাড়লে কি হয়, আমাদের এই যে প্রবাহ মাত্রা আয় সেটা কমবে কি বাড়বে? অফকোর্স ওটা কমবে। কমবে কিনা? একদম ঠিক। মানে আমাদের যদি কোন একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি স্থির থাকে বা কোন রকম পরিবর্তন না হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই পরিবাহীটির রোধটা বাড়লে আমাদের আয় অর্থাৎ আমাদের এই প্রবাহ মাত্রার পরিমাণটা কমে যাবে। আবার যখনই আমাদের রোধের মানটা কমবে, তখন আমাদের এই প্রবাহ মাত্রার মানটা বাড়বে। এই সম্পর্কে কোথাও কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, কারণ আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি
কি দেখতে পাচ্ছি? আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের প্রবাহ মাত্রার সাথে আমাদের এই রোধের যে সম্পর্ক সেটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে কিনা? তার জন্য বলতে পারি যখনই আমাদের রোধ বাড়বে তখনই আমাদের এই প্রবাহ মাত্রা কমবে, আবার যখনই আমাদের রোধ কমবে তখন আমাদের এই প্রবাহ মাত্রা বাড়বে। এই সম্পর্কে কোনো সমস্যা আছে না? আর এখান থেকে আমরা তাহলে বলতে পারি কি যে আমাদের রোধ হচ্ছে একটা পরিবাহীর এমন ধর্ম যার হ্রাস বা বৃদ্ধি আমাদের ওই ধাতব পরিবাহীতে প্রবাহ মাত্রার হ্রাস বা বৃদ্ধির ক্ষমতাকে বোঝায়। বোঝায় কিনা সেটা কমেন্ট আমাকে জানাও। ওকে, রোধ কমলে প্রবাহ মাত্রা বাড়ে, সুতরাং রোধ বৃদ্ধি, এই রোধ বৃদ্ধি বা হ্রাসের অর্থ হলো তড়িৎ প্রবাহকে বাধা দানের ক্ষমতার বৃদ্ধি বা হ্রাস। এই জন্যই আমাদের রোধকে বাধা বা রোধ বলা হয়। এই আর কে আমরা কি বলে থাকি? এই জন্য বাধা বা রোধ বলে থাকি। তাহলে বলো ভাই যে আমাদের এই যে সমানুপাতিক ধ্রুবক আর একে আমরা এই সমানুপাতিক ধ্রুবক আর একে আমরা কেন রোধ বলে থাকি? তাহলে পরিষ্কার দিতে পারছি যে আমাদের কোন একটা ধাতব পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে বা প্রবাহিত আমাদের তড়িৎ প্রবাহকে বাধা সৃষ্টি করে আমাদের রোধ যত বেশি বাড়ে ততই আমাদের এই ধাতব পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। যদি আমাদের রোধ অনেক বেশি হয় তাহলে কি হবে? আমাদের একটা ধাতব পরিবাহের মধ্য দিয়ে কি হবে? আমাদের ওই প্রবাহ মাত্রার মানটা শূন্য হবে, মানে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হবে নাই যদি আমাদের এটা রোধ অনেক বেশি হয়তো। মানে এখানে পরিষ্কার বুঝতে পারছি যে আমরা আমাদের 3 নম্বর সমীকরণ থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে কোন পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ V যদি স্থির থাকে তাহলে বলতে পারি যে আমাদের ওই পরিবাহীটির রোধের পরিমাণ, রোধ বাড়লে আমাদের ওই পরিবাহীটার প্রবাহ মাত্রার পরিমাণটা কমবে। মানে এখানে বুঝতে পারছি যে আমাদের রোধ বৃদ্ধি বা হ্রাসের কারণ হচ্ছে রোধ বৃদ্ধি বা হ্রাসের অর্থ হলো তড়িৎ প্রবাহকে বাধা দানের ক্ষমতার বৃদ্ধি বা হ্রাস। যদি আমাদের রোধ বাড়ে তাহলে আমাদের ওই পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার বাধা দানের কিন্তু ক্ষমতা অনেক বৃদ্ধি হয়, মানে বেশি বাধা দেয়। যদি কোনো একটা পরিবাহী নিই এবং সেই পরিবাহীতে যদি আমাদের রোধ থাকেই না বা রোধের পরিমাণটা যদি একদম কম হয়, শূন্যের কাছাকাছি হয়, তাহলে কি বলতে পারি যে আমাদের ওই পরিবাহীটার মধ্য দিয়ে আমাদের অনেক বেশি গেজ তড়িৎ প্রবাহিত হবে। আবার যদি আমাদের কোনো একটা আমরা পরিবাহী নিই এবং সেই পরিবাহীতে যদি আমাদের রোধের মানটা অনেক বেশি হয় তাহলে বলতে পারি কি যে সেই পরিবাহীটার মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত ঠিক মতো করে হতে পারবে না, তাকে বাধা সৃষ্টি করবে। মানে এখানে বলছি লাস্টবারের মতো যে আমাদের এই আর সমানুপাতিক ধ্রুবকে আর কি আমরা রোধ বা বাধা বলছি, তার কারণটা হচ্ছে কি যে আমাদের রোধ আমাদের কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয়, তার জন্য আমরা তাকে রোধ বলে থাকি। ওকে, বুঝতে পেরেছো তো? আবার কিন্তু ঘুরায় ফিরায় অনেকগুলো কথা বললাম, আগে পেছনে করে আবার বললাম, তাও যদি কোথাও প্রবলেম হয় প্লিজ समझ रहे हो ना, समझ रहे हो कि ना? আশা করি বুঝতে পারছো। যেখানে সমস্যা হবে প্লিজ কমেন্ট আমাকে জানাবো। ওকে, ঠিক আছে। তো চলো রোধ সম্পর্কে বুঝতে পেরেছি। তাহলে যদি আমরা একটা পরিবাহী নিই এবং সেই পরিবাহীটার যদি এবং আমরা যদি একটা পরিবাহী নিই এবং সেই পরিবাহীটার যদি আমাদের রোধের মানটা অনেক বেশি হয় তাহলে বলতে পারি কি সেই পরিবাহী মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে একদম পারবে না। এবার যদি কোনো আমরা একটা পরিবাহী নিই এবং সেই পরিবাহীটার মধ্য দিয়ে যদি আমাদের বা সেই পরিবাহের মধ্যে যদি আমাদের রোধের মানটা অনেক কম হয় তাহলে বলতে পারি কি ওই পরিবাহীটা দিয়ে আমাদের তড়িৎ সহজে অনেক বেশি পরিমাণে প্রবাহিত হতে পারবে। ঠিক কিনা? চলিয়ে ফের দেখতে হ্যাঁ। তাহলে আমরা এখন আমাদের রোধের সংখ্যা কি বলতে পারি? আমরা এখন আমাদের রোধের সংখ্যা বলতে পারি যে ধর্মের জন্য কোন পরিবাহী যে ধর্মের জন্য কোন পরিবাহী তার মধ্য দিয়ে
তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে ওই পরিবাহের রোধ বলা হয়। যে ধর্মের জন্য, তাহলে কি আমাদের রোধ হচ্ছে একটা ধর্ম, পরিবাহীর একটা ধর্ম। কি রোধ? কি রোধ হচ্ছে পরিবাহীর একটা এমন ধর্ম যে ধর্মটি আমাদের ওই পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে বাধা সৃষ্টি করে বা বাধা দেয়। যত বেশি রোধ ততই কম আমাদের তড়িৎ প্রবাহিত হতে পারবে, যত কম রোধ ততই বেশি আমাদের তড়িৎ সেই পরিবাহ দিয়ে প্রবাহিত হতে পারবে। ওকে, বুঝতে পেরেছো তো? আশা করি বুঝতে পেরেছ। মানে কি বলতে পারি, যে আমরা বলতে পারি যে ধর্মের জন্য কোন পরিবাহী, যে ধর্মের জন্য, যে ধর্মের জন্য কোন পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে পরিবাহের রোধ বলা হয়, সেই ধর্মটিকে পরিবাহের রোধ বলা হয়। আবার বলছি, যে ধর্মের জন্য কোন পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে রোধ বলা হয়, তাকে রেসিস্ট্যান্স বলা হয়। समझ गया? बिल्कुल समझ गया। তাহলে চলো এখন আমরা এই রোধের একক কি হবে সেই সম্পর্কে বুঝে নিই। ওকে, তো দেখো ভাই, আমাদের এই যে রোধ আছে, ঠিক আছে, তো দেখো, তো আমাদের রোধের একক হচ্ছে জানো তো কি? ওহম। কারণ কি কি হচ্ছে? রোধের একক হচ্ছে আমাদের ওহম। কেন হচ্ছে? কারণ আমাদের এই রোধটাকে কে আবিষ্কার করেছিলেন? তাহলে কি বলবো, আমাদের জার্মান বিজ্ঞানী গিওর্গ সিমন ওহম, যে আমাদের ওহমের সূত্রটিকে দিয়েছিলেন, তিনি আমাদের এই আর বা এই রোধটিকে প্রকাশ করেন। তার জন্য আমাদের এই রোধের একককে আমরা ওহম বলে দিই। ওকে, তাহলে কি রোধের একক কি? তাহলে রোধ বা রেসিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, এবং আমরা এই রোধকে প্রকাশ করে থাকি আমরা একটা ওমেগা চিহ্ন দ্বারা। ও মেগা, এটা হচ্ছে কি ওমেগা সিম্বল। ওকে, এটা হচ্ছে কি ওমেগা সিম্বল। মানে যখনই আমরা বলবো যে আমাদের কোন একটা পরিবাহিত রোধ আছে এবং সেই রোধের মানটা আমরা যদি বলি 10, তাহলে কি 10 কি 10 ওহম, 10 কি 10 ওহম। এটা হচ্ছে কি আমাদের রোধের এসআই একক, রোধের এসআই হচ্ছে আমাদের ওহম। তাহলে 10 ওহম এবং ওহম এর যে সিম্বল সেটা হচ্ছে আমাদের ওমেগা। মানে হয়ে গেল কি বলতে পারি, কি রোধ হচ্ছে আমাদের 10 ওমেগা বা 10 ওহম, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এই সম্পর্কে আমরা ক্লাস 10 পড়েছি যখন আমরা তড়িৎ প্রবাহ চ্যাপ্টারটা পড়েছিলাম। ঠিক আছে কিনা? অফকোর্স দাদা। তাহলে কি বলতে পারি যে আমাদের রোধের যে এসআই একক সেটি হচ্ছে কি আমাদের ওহম, যাকে আমরা একটি ওমেগা দ্বারা চিহ্নিত করি। এই সম্পর্কে কোনো সমস্যা আমাদের নাই। ओके 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 ओके, तो चलिए देखते हैं। तो फिर हम लोग इधर से क्या देखा रे बाबू, এই 1 নম্বর সমীকরণ से দেখা কি আর সমান হচ্ছে আমাদের ভি বাই আই। এবার বলো আমরা কি বললাম, আমাদের আর এর একক কি বললাম? আমরা আর এর একক বললাম ওহম। মানে বলতে পারি কি 1 ওহম সমান আমরা বলতে পারি আমাদের যে বিভব প্রভেদ তার একক কি? তার একক হচ্ছে আমাদের ভোল্ট। মানে বলতে পারি কি 1 ভোল্ট বাই আমাদের আই হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রা একক কি? সেটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। মানে বলতে পারি 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে কি বলতে পারি যে 1 ওমেগা বা 1 ওহম সমান বলতে পারি 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। আর এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি একটা কথা। সুতরাং আমরা কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি, অর্থাৎ কিরে এখান থেকে বলতে পারি যে কোন পরিবাহীর, কোন একটা পরিবাহী বা কোন ধাতব পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয় এবং সেই দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট হওয়ায় যদি আমাদের এই পরিবাহের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমাদের সেই ধাতব পরিবাহীতে রোধের যে মান সেটা হবে আমাদের 1 ওহম বা 1 ওমেগা। আরে বাজছে না কেন? আরে यार, এত চিল্লাবার পর কি বাজে সিটি? না বাদ দাও, ছেড়ে দাও। ওকে, বাদ দাও। ওকে,
হুম, ঠিক আছে। তাহলে কি আমরা এখানে বলতে পারি কি, যেহেতু আমরা আমাদের ওহমের 1 নম্বর সমীকরণ থেকে বলতে পারি পরিষ্কার যে আর সমান ভি বাই আই, তাহলে বলতে পারি কি আর এর একক হচ্ছে আমাদের ওমেগা বা 1 ওহম সমান বলতে পারি 1 ভোল্ট/1 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো ধাতব পরিবাহী কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয় এবং সেই পরিবাহের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমাদের সেই পরিবাহীটির যে রোধ বা রেসিস্ট্যান্স হবে সেটা হচ্ছে আমাদের 1 ওমেগা বা 1 ওহম। ঠিক আছে তো? ঠিক কিনা? বলো বলো বলো, কমেন্ট আমাকে জানাও। কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা আমাদের নেই দাদা। তাহলে চলো, রোধ সম্পর্কে আমরা বুঝে গেছি, রোধ সম্পর্কে আমরা জেনে গেছি, আর কোনো সমস্যা আমাদের নেই। ওকে, চলো আর একটা ছোট্ট বিষয় বলে দিই। কি ছোট্ট বিষয়? সেই সম্পর্কে দেখো 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 সেই সম্পর্কে একটু বুঝে নাও। যদি আমরা কোনো তড়িৎ বর্তনীতে কানেক্টেড একটা পরিবাহী নিই, কোনো তড়িৎ বর্তনীতে কানেক্টেড একটা পরিবাহী নিই, তাহলে সেই পরিবাহীকে আমরা রোধক বলতে পারি বা রোধক বলে থাকি। এই সম্পর্কে আমি একটু আগেই বললাম, বললাম কিনা? নিশ্চয়ই দাদা, এই সম্পর্কে আমি একটু আগেই বললাম। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কোনো একটা পরিবাহীতে কানেক্টেড একটা পরিবাহী আছে বা কোনো একটা তড়িৎ বর্তনীতে আমাদের কানেক্টেড পরিবাহী আছে এবং সেই পরিবাহীকে আমরা রোধক বলতে পারি, এবং সেই রোধকটার মধ্যে যে রোধ, যে রোধের পরিমাণ সেটা হচ্ছে আমাদের 10 ওমেগা মনে করো। তাহলে বলতে পারি কি যে 10 ওমেগা রোধ বিশিষ্ট একটি রোধক আমরা নিয়েছি। ঠিক তো? মানে একটা পরিবাহী বা একটা রোধক নিয়েছি 10 ওমেগা রোধ বিশিষ্ট, বলতে পারি কিনা? মানে আমাদের এই পরিবাহীটার মধ্যে রোধ সেটা হচ্ছে 10 ওহম বা 10 ওমেগা। ঠিক আছে, তাই জন্য বলবো কি যে 10 ওমেগা রোধ বিশিষ্ট আমরা একটা পরিবাহী বা একটা রোধক নিয়েছি। তো যেহেতু আমরা আমাদের একটা তড়িৎ বর্তনীতে কানেক্টেড একটা পরিবাহীকে আমরা রোধক বলে থাকি, তাই বলতে পারি এখানে পরিষ্কার বলে দেবো এখানে যে আমরা 10 ওহম বা 10 ওমেগা বিশিষ্ট একটা রোধক নিয়েছি। তো আমরা এই 10 ওমেগা রোধ বিশিষ্ট 10 ওমেগা রোধ বিশিষ্ট এই রোধকটিকে আমরা শর্টকাটে বলেও দিই এরকম ভাবে, কি বলতে পারি যে আমরা 10 ওমেগা, কি হয়েছে কি 10 ওমেগা রোধের 10 ওমেগা একটা রোধ নিয়েছি। কি এটা হচ্ছে 10 ওমেগা রোধ। ঠিক আছে, মানে আমরা এরকমটা নয় যে আমরা এরকম বলবো যে 10 ওমেগা কি 10 ওমেগা রোধ বিশিষ্ট রোধককে বলা হয় একটি 10 ওমেগা রোধ, মানে পুরোটি আমরা কি কি 10 ওমেগা রোধ বলে দেবো। তো 10 ওমেগা রোধ বলছি তার কারণটা এটা নয় যে রোধের পরিমাণটা না, 10 ওমেগা রোধ বলতে বোঝাচ্ছে যে আমরা একটা পরিবাহী নিয়েছি এবং সেই পরিবাহীতে যে রোধ তার পরিমাণ হচ্ছে আমাদের 10 ওমেগা। ওকে, বুঝতে পেরেছো? বা ওহম বলতে পারি। ওকে, ঠিক তো? চালিয়ে এরপর আমরা আমাদের আরেকটি বিষয় সম্পর্কে জেনে নিই, যেটা হচ্ছে কি আমাদের এই যে রয়েছে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা, আরে লিখে যা প্র, আরে यार क्या कर रहा है तू? কি হচ্ছে? প্রবাহ মাত্রা আই এবং আমাদের বিভব প্রভেদ, বিভব প্রভেদ, প্রবাহ মাত্রা আই এবং বিভব প্রভেদ ভি, এদের মধ্যে যে আমরা একটি লেখচিত্র পাই, সেই লেখচিত্রটি সম্পর্কে চলো একটু বুঝে নেওয়া যাক। ওকে ববি, মজে সে ববি, আরাম সে, তাই চিন্তার কোনো কারণ নেই। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা এখন কি আমাদের প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদের মধ্যে যে লেখচিত্রটি পাওয়া যায় সেটি আমরা বুঝি। মানে কি রকম লেখচিত্র হবে, মানে বলতে পারি কি আমাদের আইভি গ্রাফ। ঠিক আছে, এটা কি হচ্ছে আমাদের আইভি গ্রাফ। ওকে, কি হচ্ছে আইভি গ্রাফ। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের কোনো পরিবাহীতে যদি আমরা কোনো একটা পরিবাহী নিই, আবার সেই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয় এবং আমাদের সেই পরিবাহীটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে আমাদের ভি আই এর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এটা আমরা পরিষ্কার দেখতে পেলাম, ঠিক কিনা? তাহলে এখন আমরা দেখবো যে আমাদের এই আইভি বা আমাদের প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদের মধ্যে লেখচিত্রটি পাওয়া যায়, সেই লেখচিত্রটি কিরকম হয়। তাহলে প্রবাহ মাত্রা বিভব প্রভেদ লেখচিত্র, কারেন্ট ভোল্টেজ গ্রাফ। কি কারেন্ট ভোল্টেজ গ্রাফ, কারেন্ট ভোল্টেজ গ্রাফ, ভোল্টেজকে আমরা বিভব প্রভেদ বলতে পারি। ঠিক আছে তো? তো কারেন্ট ভোল্টেজ গ্রাফ বা আইভি গ্রাফ সম্পর্কে এবার আমরা জানবো। দেখো, কোন পরিবাহীর
দুই প্রান্তের বিভব প্রভেদ, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ পরিবর্তন করলে কি হয়, যেহেতু জানি আমরা যে আই সমানুপাতিক ভি, তো বলতে পারি কি যে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের পরিবর্তন করলে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রারও পরিবর্তন হয়, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বিভব প্রভেদ আমরা এই জন্য, আমরা যদি এখন এই বিভব প্রভেদ ভি কে অনুভূমিক অক্ষ বরাবর এবং আমাদের এই প্রবাহ মাত্রা আই কে আমরা উলম্ব অক্ষ বরাবর ধরে নিয়ে একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমাদের সেই লেখচিত্রটিকে আমরা বলে থাকবো প্রবাহ মাত্রা বিভব প্রভেদ লেখচিত্র বা আইভি গ্রাফ। কি তাহলে আইভি গ্রাফ কি? আমরা যখনই আমরা ভালো করে জানি যে আমাদের কোন একটা ধাতব পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং তার মধ্য দিয়ে যদি যদি আমাদের প্রবাহমাত্রা আই হয়, তাহলে আমাদের যে প্রবাহমাত্রা এবং বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক। মানে দেখতে পাচ্ছি যে আমাদের দুই প্রান্তের বিভব প্রভেদের পরিবর্তন হলে আমাদের এই আই যেটা আছে বা আমাদের তড়িৎ প্রবাহমাত্রা আই এরও কিন্তু পরিবর্তন হবে। ঠিক আছে, পরিষ্কার দিতে পারছি। তো এখন যদি আমরা এই বিভব প্রভেদকে অনুভূমিক অক্ষ বরাবর এবং আমাদের এই আই বা আমাদের প্রবাহমাত্রা আই কে আমরা আমাদের উলম্ব অক্ষ বরাবর, আবার বলছি যখনই আমরা আমরা এখন যদি আমাদের বিভব প্রভেদকে অনুভূমিক অক্ষ বরাবর এবং আমাদের এই প্রবাহ মাত্রা আই কে আমরা উলম্ব অক্ষ বরাবর নিয়ে একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে সেই লেখচিত্রটি হবে আমাদের বা সেই লেখচিত্রটিকে বলা হয় আমাদের প্রবাহ মাত্রা বিভব প্রভেদ লেখচিত্র বা আইভি গ্রাফ, কারেন্ট ভোল্টেজ গ্রাফ। ওকে, বুঝতে পেরেছো তো? আশা করি বুঝতে পেরেছ। আর এখান থেকে আমরা দেখতে পেলাম, কি দেখতে পেলাম বলতো? আমরা এখান থেকে একটা পরিষ্কার জিনিস দেখতে পেলাম। কি দেখতে পেলাম সেই সম্পর্কে দেখো, কি দেখতে পেলাম সেই সম্পর্কে একটু বুঝে নাও। আমরা কি দেখতে পেলাম যে আই সমান হয় ভি বাই আর, দেখতে পেলাম কিনা? করছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে আই সমান 1/r ভি। সমস্যা আছে কোনো? কোনো সমস্যা আমাদের নেই দাদা। ওকে, কোনো সমস্যা আমাদের নেই। তাহলে এখন বলতো আমাদের এই যে সমীকরণটা, আমাদের y সমান mx যে সমীকরণ, সেই সমীকরণের সঙ্গে মিল খাচ্ছে কিনা? এটা হচ্ছে ধ্রুবক, এটা ধ্রুবক, এটা ধ্রুবক, খাচ্ছে কিনা? আর যখনই আমাদের y সমান mx সমীকরণ হয়, তখন কি জানি যে আমাদের যে সরল রেখা এখানে হবে সেটা পরিষ্কার বুঝতে পারছি কি একটা সরল রেখা হবে, একটা রৈখিক রেখা হবে। হবে কিনা বলো? হবে কিনা? পরিষ্কার হবে। যখনই আমাদের y সমান mx হয়, তখন আমাদের যে সরল যে রেখা হয় সেই রেখাটি সরল রেখা হয়। মানে আমরা বলতে পারি যে আমাদের এখান থেকে বলতে পারি যে আমাদের এই ভোল্টেজ বা কারেন্ট বা আমাদের এই বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে যে গ্রাফ, সেটি হবে একটা কিরে, সেটি হবে একটা সরল রেখা। এবং আমাদের এই যেটা আছে এই 1/r, এই 1/r হবে এই সরলরেখার নতি, মানে বাঁকানো। মানে আমরা বলতে পারি যে আমাদের আমাদের এই কারেন্ট ভোল্টেজ লেখচিত্রটি হবে একটা কিরে, একটা রৈখিক লেখচিত্র, একটা লিনিয়ার। ওকে, সুতরাং ধাতব পরিবাহের প্রবাহমাত্রা বিভব প্রভেদ সমগ্রটি হলো একটি রৈখিক। বলতে পারি কিনা? ধাতব পরিবাহীর আমাদের একটি ধাতব পরিবাহের বিভব প্রভেদ এবং প্রবাহমাত্রা যে লেখচিত্র, সেটি আমরা এখন বলতে পারি একটা রৈখিক বা একটা লিনিয়ার হবে। বুঝতে পারলে তো? ঠিক আছে কিনা? একদম ঠিক। তাহলে কি হচ্ছে, প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদের লেখচিত্রটি আমরা অঙ্কন করলাম। যখনই আমরা আমাদের বিভব প্রভেদ একটা ধাতব পরিবাহের ক্ষেত্রে, যখনই আমরা আমাদের বিভব প্রভেদকে একটা অনুভূমিক অক্ষ বরাবর এবং প্রবাহ মাত্রাকে আমরা উলম্ব অক্ষ ধরে নিয়ে উলম্ব অক্ষ বরাবর ধরে নিয়ে একটা লেখচিত্র অঙ্কন করব, তখন আমাদের সেই লেখচিত্র বা একটা ধাতব পরিবাহের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা বা কারেন্ট ভোল্টেজ যে গ্রাফ, সেটি হবে একটা রৈখিক বা একটা লিনিয়ার সরল রেখা। দেখতে পাচ্ছি কিনা? অফকোর্স দেখতে পাচ্ছি। আর একটা কথা, আমাদের একটা কথা মাথায় রাখো, আমাদের ওহমের সূত্র যে সমস্ত ধাতব পরিবাহী বা যে সমস্ত পরিবাহীগুলি আমাদের এই ওহমের সূত্র মেনে চলে, প্রত্যেকটাই কিন্তু আমাদের রৈখিক বা লিনিয়ার হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ধাতব পরিবাহী, কি একটা ধাতব পরিবাহী আমাদের এই
অহমের সূত্র মেনে চলছে, তার জন্য কি হচ্ছে, তার যে গ্রাফ সেটা একটা রেখিক বা একটা লিনিয়ার সরল রেখা হচ্ছে, হচ্ছে কিনা, মানে বলতে পারে কি যে ধাতব পরিবাহী আমাদের অহমের সূত্র মেনে চলে, তার জন্য আমরা আমাদের প্রত্যেকটা ধাতব পরিবাহীকে আমরা অহমীয় পরিবাহী বা অহমিক কন্ডাক্টর বলে থাকি। ঠিক আছে, মানে আমরা শর্টকাটে বলতে পারি যে আমাদের যে সমস্ত পরিবাহীগুলা আমাদের অহমের সূত্রগুলিকে মেনে চলে, সেই সমস্ত পরিবাহীগুলিকে আমরা অহমিক কন্ডাক্টর বা অহমীয় পরিবাহী বলে থাকি। আর যে সমস্ত পরিবাহীগুলো আমাদের অহমের সূত্রকে মেনে চলে না, তাদেরকে আমরা অহমীয় কি অহমীয় নন অহমিক কন্ডাক্টর বলে থাকি। এটা তো আমরা ক্লাস 10-এ জানি, তাই আর বেশি কথা বলতে হচ্ছে না, ঠিক কিনা? কি বলতে পারি তাহলে? তাহলে আমাদের যদি বলা হয় যে একটা অহমিক কন্ডাক্টর বা একটা অহমীয় পরিবাহীর নাম বল, তাহলে কি বলবো? সমস্ত ধাতব পরিবাহী হচ্ছে আমাদের কি অহমিক কন্ডাক্টর বা অহমীয় পরিবাহী। কোনো সম্পর্ক আছে না, এই সম্পর্কে কোনো আমাদের সমস্যা কিন্তু নাই। তাহলে কি অহমের সূত্র মেনে চললে সম্পর্কটি রেখিক হয়, অহমের সূত্র মেনে চললে সম্পর্কটি রেখিক হয়। যদি কোনো একটা পরিবাহী নিই এবং সেই পরিবাহীটা যদি আমাদের অহমের সূত্রগুলিকে মেনে চলে না, তাহলে তার যে লেখচিত্র সেটা কিন্তু রেখিক বা লিনিয়ার হবে না, সেটা কি হবে, আমাদের অরেখিক হবে। ঠিক এরকম হতে পারে, এরকম হতে পারে, বা এরকম হতে পারে, কিছুই হতে পারে, বাট রেখিক হবে না। ওকে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। ওকে, বুঝতে পেরেছি তো? একদম ঠিক। তাহলে কি আমাদের যে সমস্ত পরিবাহী বা পদার্থ আমাদের অহমের সূত্রগুলিকে মেনে চলে, সেই সমস্ত পরিবাহীগুলিকে আমরা অহমীয় পরিবাহী বা অহমিক কন্ডাক্টর বলে থাকি। এবং আমরা দেখতে পাই যে আমাদের প্রত্যেকটা পরিবাহী, প্রত্যেকটা কি আমাদের প্রত্যেকটা ধাতব পরিবাহী কিন্তু অহমের সূত্রগুলিকে মেনে চলে, তার জন্য আমরা বলতে পারি কি যে আমাদের প্রত্যেকটা ধাতব পরিবাহী হচ্ছে অহমীয় পরিবাহী বা অহমিক কন্ডাক্টর। আবার বলছি, আমাদের যদি কোনো একটা পরিবাহী আমাদের অহমীয় সূত্রকে মেনে চলে না, তাহলে সেই পরিবাহীটার আমাদের কারেন্ট ভোল্টেজ যে গ্রাফ সেটা কিন্তু রেখিক বা লিনিয়ার হবে না, তখন আমাদের বাঁকা হবে, মানে অরেখিক হবে। এটা মাথায় রাখবে, মানে পরিষ্কার মাথায় রাখবো যে আমাদের কারেন্ট ভোল্টেজ বা বিভব প্রভেদ প্রবাহ মাত্রার মধ্যে গ্রাফটা, প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদের মধ্যে যে লেখচিত্র সেটা তখনই আমাদের রেখিক হবে, তখনই আমাদের রেখিক বা লিনিয়ার হবে যখন আমাদের পরিবাহীটা অহমের সূত্রকে মেনে চলবে। যদি আমাদের কোনো একটা পরিবাহী নেই এবং সেই পরিবাহীটা যদি আমাদের অহমের সূত্রকে মেনে চলে না, মানে আমাদের এই প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয় না, তখন কিন্তু আমরা যদি আমাদের ওই পরিবাহীটার দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার প্রবাহ মাত্রার একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে সেই লেখচিত্রটা একটা কিন্তু রেখিক হবে না, সেটা অরেখিক হবে। বাঁকিয়ে দিতে পারে, রেখিক হবে না, অরেখিক হবে। ঠিক আছে, ওকে, নন লিনিয়ার সেটা কিন্তু হবে। ঠিক আছে, আর একটা কথা আমরা দেখতে পেলাম, আমরা শুনলাম বা আমি তোমাকে বুঝালাম যে আমাদের প্রত্যেকটা ধাতব পরিবাহী কিন্তু অহমীয় পরিবাহী বা অহমিক কন্ডাক্টর, মানে আমাদের প্রত্যেকটা ধাতব পরিবাহী আমাদের অহমের সূত্রগুলিকে মেনে চলে। কিন্তু এমন কোন অবস্থায় থাকলে আমাদের একটা ধাতব পরিবাহী তার বা সেটি আমাদের অহমের সূত্রকে মেনে চলবে না, তখন আমরা কি বলবো? আমাদের আমাদের যদি একটা ধাতব পরিবাহী এবং সেই ধাতব পরিবাহীটা তখনই আমাদের অহমের সূত্রগুলিকে মেনে চলবে না বা অহমের সূত্রটিকে মেনে চলবে না, যখন আমাদের ওই ধাতব পরিবাহীটার তাপমাত্রার পরিবর্তন আমরা করতে থাকবো। ঠিক আছে কিনা? যখনই আমরা এই ধাতব পরিবাহীটার তাপমাত্রার আমরা পরিবর্তন করতে থাকবো, তখন কিন্তু আমাদের এই ধাতব পরিবাহীটা অহমের সূত্রকে মেনে চলবে না। এটাও মাথায় রাখো। ঠিক আছে তো? তাছাড়া কার্বন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে আছে আমার, ঠিক আছে, কার্বন আবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্ধপরিবাহী ইত্যাদি আছে। ঠিক আছে, ইত্যাদির ক্ষেত্রে কিন্তু আমাদের সূত্রটি প্রযোজ্য হয় না। কি যদি আমরা কার্বন নিই, আচ্ছা এই যে কার্বনটা আছে, তো কার্বন তো আমাদের কি করে, নিশ্চয়ই আমাদের কার্বন কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক তো, মানে কার্বন একটা কি, কার্বন হচ্ছে একটা পরিবাহী হিসেবে কাজ করে, কিন্তু কার্বন আমাদের অহমের সূত্রকে মেনে চলে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে কি কার্বন তড়িৎ তড়িৎ বিশ্লেষ্য
পদার্থ, কার্বন তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ। আবার বলতে পারি কি, আবার আমরা বলতে পারি আমাদের যে অর্ধ পরিবাহীগুলো রয়েছে। ওকে, অর্ধ পরিবাহী দুটা নাম বলো কমেন্টে, জানাও আমাকে। ওকে, ঠিক আছে। তাহলে অর্ধ পরিবাহীগুলো রয়েছে তো কি, আমাদের কার্বন তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ, অর্ধ পরিবাহী প্রত্যেকটা, এইগুলা কিন্তু আমাদের অহমের সূত্রকে মেনে চলে না। মানে আমরা বলতে পারি কি যে কার্বন, আমাদের তড়িৎ বিশ্লিষ্ট যা কিছু পদার্থ রয়েছে, আমাদের অর্ধ পরিবাহী, এগুলো হচ্ছে জাস্ট অহমীয় পরিবাহী বা নন কন্ডাক্টিং পরিবাহী। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা কিন্তু আমাদের নেই দাদা। ওকে, চলো তাহলে এতটা বুঝতে পেরে গেছো আশা করি। তাহলে দেখো ভাই, অন্যদিকে বলতে পারি কি, অন্যদিকে বলতে পারি যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ বা ইলেকট্রোলাইট, অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর, বায়ু শূন্য নল ইত্যাদির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন আমাদের বিভব প্রভেদের সমানুপাতিক হয় না। কি? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, অর্ধ পরিবাহী এবং বায়ু শূন্য নলের মধ্য দিয়ে যখন আমাদের তড়িৎ প্রবাহিত হয়, তখন আমাদের সেই তড়িৎ প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয় না। মানে বলতে পারে কি যে আমাদের ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, অর্ধ পরিবাহী এবং বায়ু শূন্য নল বা ইত্যাদি আরো অনেক কিছু রয়েছে বা কার্বন, তারা কিন্তু আমাদের অহমের সূত্রগুলিকে মেনে চলে না। তাই আমরা আমাদের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ বা অর্ধ পরিবাহী বা বায়ু শূন্য নলকে বলতে পারি কি অহমীয় পরিবাহী, নন কন্ডাক্টর। এবং তাদের ক্ষেত্রে যদি আমরা আমাদের এই আইভি লেখচিত্র কি আইভি লেখচিত্র অঙ্কন করি, তখন কিন্তু সেটি আমাদের রেখিক হয় না, এটাকে বাঁকে যায়। তো এই সম্পর্কে দেখে নিও, দুই একটা লিকুইড দিয়ে, ঠিক আছে, দুই একটা আমাদের লিকুইড দেওয়া আছে বা দুই একটা আমাদের পরিবাহী দেওয়া আছে। সেই পরিবাহের জন্য আমাদের অহমের, আমাদের এই আইভি গ্রাফটা আমাদের কিরকম হয় সেই সম্পর্কে দুই একটা আমাদের গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফগুলোকে দেখে নিও। ওকে, আর ওই সম্পর্কে বেশি ইম্পর্টেন্ট জানার বেশি কোনো প্রয়োজন নাই, জাস্ট তোমার গ্রাফটা দেখবে আর মনে রাখবে। ওকে, ঠিক তো? চলো ভাই, তাহলে আর বেশি কথা না বলে তড়িৎ সম্পর্কিত বিভিন্ন কয়েকটা রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক। ওকে, তড়িৎ সম্পর্কিত কয়েকটা রাশির কথা এখানে বলা যাক, ঠিক আছে? চলো তাহলে চলো তড়িৎ সম্পর্কিত কয়েকটা রাশি সম্পর্কে বুঝে নেওয়া যাক। তারপরে আমরা আমাদের রোধ কোন কোন বিষয়ের উপর বা রোধের উপর কোন কোন বিষয়ের প্রভাব পড়ে সেই সম্পর্কে আমরা জানবো। ওকে, মানে কি রোধের বদল হচ্ছে মানে আমাদের কি হবে, সেই পরিবাহীটার আমাদের তড়িৎ প্রবাহ মাত্রারও কিন্তু পরিবর্তন হবে, এটা আমরা বলতে পারি কিনা? অফকোর্স। তাহলে বলো ভাই, আমাদের কি তড়িৎ সম্পর্কিত কয়েকটা তড়িৎ সম্পর্কিত কয়েকটি আচ্ছা রাশির একক। তো তড়িৎ সম্পর্কিত কয়েকটা রাশি নাম বলো। তড়িৎ সম্পর্কিত রাশির নাম বলতে গেলে কি বলবো, আমাদের প্রথম আছে কি তড়িদা তড়িদা ধান, তড়িদাধান, তড়িদাধান বা ইলেকট্রিক চার্জ, এটা কি হচ্ছে আমাদের তড়িৎ সম্পর্কিত একটা রাশি, ইলেকট্রিক চার্জ। ওকে, তো বলো আমরা কি আমাদের তড়িদাধান বা ইলেকট্রিক চার্জের একক জানি না? অফকোর্স জানি। আমাদের তড়িৎ বিশ্লেষ্য আমাদের তড়িদাধান বা আমাদের ইলেকট্রিক চার্জের যে একক একক সেটা হচ্ছে আমাদের কুলম্ব, এই সম্পর্কে ভালো করে জানি। এবং আমাদের সিজিএস বা গাউসীয় একক হচ্ছে আমাদের কি স্টেট কুলম্ব বা ইস্যু আধান, বা বলতে পারি কি স্থির তড়িৎ একক আধান, ঠিক কিনা? বলতে পারি কিনা? অফকোর্স বলতে পারি। আর আমরা জানি যে আমাদের ওয়ান কুলম্ব সমান আমাদের কত হয়, ওয়ান কুলম্ব সমান 3 × 10⁹ স্টেট কুলম্ব বা ইস্যু আধান। আরে यार ইস্যু আধান বা আমরা বলতে পারি কি স্থির তড়িৎ একক আধান, বাস ওটা হচ্ছে কি সিজিএস বা গাউসীয় একক। মানে বলতে পারি কি যে আমাদের তড়িদাধান বা ইলেকট্রিক চার্জের যে একক সেটা হচ্ছে কুলম্ব, এবং আমাদের সিজিএস বা গাউসীয় একক সেটা হচ্ছে কি স্থির তড়িৎ একক বা ইস্যু একক বা বলতে পারি কি স্টেট কুলম্ব। এবং আমরা জানি 1 কুলম্ব সমান 3 × 10⁻⁹ 3 × 10⁻9 স্টেট। আরে यार
স্টেট কুলম্ব ইয়ার, স্টেট কুলম্ব, আরে ভাই স্ট্যাট কুলম্ব, স্ট্যাট কুলম্ব। ওকে, বুঝতে পেরেছো? অফকোর্স বুঝতে পেরেছো। এরপর আমাদের তড়িৎ সম্পর্কিত আরেকটি আমরা রাশির কথা বলতে পারি প্রবাহ মাত্রা বা কারেন্ট, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট, এই কারেন্টের এস একক কি সেটা আমরা জানি। আমরা সবাই জানি যে আমাদের প্রবাহমাত্রার যে একক সেটা হচ্ছে কি আমাদের অ্যাম্পিয়ার, মানে আমাদের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, যাকে আমরা কি একটা এ সিম্বল দ্বারা প্রকাশ করে থাকি। এবং আমাদের এই যে প্রবাহমাত্রা বা কারেন্টের সিজিএস বা গাউসীয় একক, সেটা আমরা বলতে পারি স্থির তড়িৎ একক। কি স্থির, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, স্থির তড়িৎ একক প্রবাহ মাত্রা বা ইস্যু প্রবাহ মাত্রা, বা বলতে হয় কি আমাদের স্টেট অ্যাম্পিয়ার। ওকে, কি স্টেট অ্যাম্পিয়ার। আমাদের মার্কারগুলো ধোকা দিচ্ছে, ওকে কেন জানি না, স্টেট অ্যাম্পিয়ার বলতে পারি, ঠিক আছে তো? বাস এটা মাথায় রাখবে যে আমাদের প্রবাহ মাত্রা বা কারেন্টের যে এসআই একক সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, এবং আমাদের এই প্রবাহ মাত্রা সিজিএস বা গাউসীয় একক হচ্ছে স্থির তড়িৎ একক প্রবাহ মাত্রা বা ইস্যু প্রবাহ মাত্রা, বা আমরা স্টেট প্রবাহ মাত্রা বলে থাকি। তো দেখো ভাই, আমাদের এই যে প্রবাহ মাত্রার যে এসআই একক অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ার যে এককটা সেটা কিন্তু অনেক তীব্র হয়, অনেক স্পিড, অনেক তীব্র হয়, ঠিক আছে? তো আমাদের প্রবাহমাত্রার যে একক অ্যাম্পিয়ার এটা অনেক তীব্র হয়, তার জন্য আমরা সেই অ্যাম্পিয়ারকে আমরা কয়েকটি ছোট ছোট বা কমজোর কয়েকটি এককে ভেঙে দিয়েছি। যেমন কি, যেমন বলতে পারি আমরা কি আমাদের মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার একটা ছোট একদম আমাদের তড়িৎ প্রবাহমাত্রার ছোট্ট একক হচ্ছে আমাদের মিলি অ্যাম্পিয়ার, এবং 1 মিলি অ্যাম্পিয়ার আমরা বলতে পারি 3 × 10⁻³ অ্যাম্পিয়ার। ওকে, আবার বলতে পারি কি আমাদের মাইক্রো অ্যাম্পিয়ার। তো আমরা বলতে পারি 1 মাইক্রো অ্যাম্পিয়ার আমরা বলতে পারি কি 10⁻⁶ অ্যাম্পিয়ার, ঠিক আছে? এই এককগুলোকে মাথার মধ্যে রাখো। আবার আমরা 1 অ্যাম্পিয়ার সমান বলতে পারি আমাদের কি 1 অ্যাম্পিয়ার সমান বলতে পারি 3 × 10⁻⁹ স্টেট অ্যাম্পিয়ার। এটাও মাথার মধ্যে রাখো, ওকে? বা ইস্যু